স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে সালেজুর চৌধুরী এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। সিরাজগঞ্জ 6 আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মেরিনা জাহান কবিতা। গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বৃহস্পতিবার এই মনোনয়ন চূড়ান্ত করে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। সভায় 2 উপজেলা এবং 10 পৌরসভা নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হয়। মনোনয়ন বোর্ডের এই সভা চলবে শনিবার পর্যন্ত। শুক্র শনিবারের সভায় সারা দেশের 8 শতাধিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করবে মনোনয়ন বোর্ড। কেন্দ্রীয় নেতারা বলছেন, মনোনয়নের ক্ষেত্রে তৃণমূলের সুপারিশ প্রাধান্য পাবে। এবারও আইন করে গঠন হচ্ছে না নির্বাচন কমিশন। আইনমন্ত্রী জানিয়েছেন, বর্তমান কমিশনের মেয়াদ শেষে সার্চ কমিটির মাধ্যমে পরবর্তী নির্বাচন কমিশন গঠিত হবে। তবে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলছেন, স্বচ্ছ প্রক্রিয়ায় কমিশন গঠন করতে আইন করার এখনো যথেষ্ট সময় এবং সুযোগ আছে। আর বিএনপি নেতাদের মতে সবার আগে নির্বাচনকালীন সরকারের ফয়সালা হতে হবে। প্লাবন রহমানের রিপোর্ট। সংবিধান অনুযায়ী সুনির্দিষ্ট আইন তৈরি করে নির্বাচন কমিশন গঠন করার নিয়ম। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিতে খুঁজে বের করতে হবে যোগ্যদের। তবে স্বাধীনতার 50 বছর পার হতে চললেও কোনো সরকারই গুরুত্বপূর্ণ সেই আইন প্রণয়ন করেনি। আগামী বছরের ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ, যাদের নিয়োগ হয়েছিল সার্চ কমিটি গঠনের মাধ্যমে। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, নতুন নির্বাচন কমিশন গঠন হবে কিভাবে? আইনমন্ত্রী সাফ জানিয়েছেন, এবারও আইন করার সুযোগ নেই। করোনা পরিস্থিতি এবং যে সময় আছে তাতে নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত আইন করা সম্ভব নয়। এজন্য সার্চ কমিটির বিকল্প নেই বলেও মত তার। আমি এমন কথা বলছি না যে নির্বাচন কমিশন গঠন করার জন্য যে আইনের কথা সংবিধানে বলা হয়েছে তা করা হবে না, কিন্তু এই কোভিড পরিস্থিতি এবং সব কিছু মিলিয়ে যেহেতু নির্বাচন কমিশনের সময় ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাবে, সেহেতু ফেব্রুয়ারি 2022 সালে, সেহেতু এখন আইন করে এটা করা সম্ভব না। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, সার্চ কমিটির মাধ্যমেই হবে। তবে নির্বাচন কমিশনারদের নিয়োগ স্বচ্ছ প্রক্রিয়ায় করতে আইন করার বিকল্প দেখছেন না সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। সেক্ষেত্রে এখনো যথেষ্ট সময় আছে বলে মনে করেন তিনি। আইন হলে যেটা হবে যে প্রত্যেকটা জায়গাতে ট্রান্সপারেন্ট হবে। তো মনে হয় না, তো সময় লাগার কথা, কারণ পার্লামেন্ট তো মেজরিটি ওখানে আলোচনা তো হয়ই না পার্লামেন্টে, যেটা মন্ত্রিসভা পাস করে ওইটাই বিল আকারে হয়ে যায়। আর বিএনপি বলছে, তাদের ভাবনায় এখন কেবলই নির্বাচনকালীন সরকার। দলটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলছেন, সবার আগে আগামী নির্বাচন কোন সরকারের অধীনে হবে তার সুরাহা হওয়া জরুরি। ওদেরকে সরিয়ে একটা নির্দলীয় সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তার অধীনে নির্বাচন কমিশন করে নির্বাচন করা, এটাই হলো এখন সময়ের কাজ। সবশেষ 2017 সালের জানুয়ারিতে গঠন করা হয় সার্চ কমিটি, যাদের মাধ্যমে গঠিত হয় 5 সদস্য বিশিষ্ট KM নুরুল হুদা কমিশন। বর্তমানে দায়িত্ব পালন করা এই কমিশনের মেয়াদ শেষে পরবর্তী নির্বাচন কমিশনও নিয়োগ পাবে সার্চ কমিটির মাধ্যমে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণ সভায় তিনি আহ্বান জানান। বলেন, রাজনৈতিক পেশাজীবী সহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকার হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সরকার সুকৌশলে গণতন্ত্রের কথা বলে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে বাকশাল প্রতিষ্ঠিত করতে চায় বলেও অভিযোগ করেন তিনি। আসুন আজকে আমরা আমাদের দ্বিধা দ্বন্দ্ব সমস্ত ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হই এবং ঐক্যের মধ্য দিয়েই আমরা দুর্বার একটা গণ আন্দোলন সৃষ্টি করি। সেই গণ আন্দোলনের মধ্য দিয়েই আমরা এই যে অবৈধ সরকার যারা ক্ষমতা দখল করে বসে আছে তাদেরকে সরিয়ে এই দেশকে মুক্ত করি, আমাদের সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র আমরা নির্মাণ করি।
দেশে মাদকের চাহিদা কমাতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ঢাকার কেরানীগঞ্জে পুলিশের অধীনে তৈরি করা হয়েছে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। বৃহস্পতিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাদকাসক্ত নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র ওয়েসিসের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আর এই উদ্যোগ দেশের সব জায়গায় ছড়িয়ে দেওয়ার ইচ্ছার কথা জানান পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ। আর এই উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার করেছেন অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জানাচ্ছেন মৌ খন্দকার। সরকারি হিসেবে দেশে মাদকাসক্তের সংখ্যা ৮০ লাখ ছাড়িয়ে, তবে খরচ আর কেন্দ্রের পরিবেশ নিয়ে অভিযোগেরও কোনো অন্ত নেই। বৃহস্পতিবার কেরানীগঞ্জে পুলিশের মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এই অভিযোগে ঘি ঢাললেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। এলএসডি যে কত ভয়ঙ্কর তার উদাহরণ আপনারা ইতিমধ্যেই দেখেছেন। অবস্থা থেকে উত্তরণে পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে দক্ষিণ কেরানীগঞ্জে প্রতিষ্ঠা করা হয়েছে ৬০ শয্যা বিশিষ্ট আধুনিক মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। দেশে মাদকের সংখ্যা কমাতেই এমন উদ্যোগ বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এই হাসপাতালটা যেইভাবে আমরা পরিকল্পনা নিয়েছেন, এই পরিকল্পনা যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারেন তাহলে এটা একটা উল্লেখযোগ্য অবদান রাখবেন। আর এই উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বাস্থ্যমন্ত্রী। সব ধরনের ওখানেও ব্যবস্থা আছে। পুলিশ বাহিনীও আমাদেরকে ওনাদের একটা সুন্দর এই প্রতিষ্ঠান করে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। শুধু আইন প্রয়োগ করে নয়, মাদকের চাহিদা কমাতে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ। মাদকাসক্তি চিকিৎসার ব্যাপারে আমরা এই অঞ্চলে মডেল হতে পারি যদি আমরা সবাই মিলে উদ্যোগ নেই। এটা আমাদের কল্যাণ ট্রাস্টের উদ্যোগ হবে, আমরা কাজ করছি এটা নিয়ে। আমি মনে করি যে এগ্রিয়েবল টার্মসে আমরা সবার সহযোগিতা নিয়ে কাজটি করতে চাই। মাদকাসক্ত মানেই অপরাধী নয় জানিয়ে অভিভাবকদের মাদকাসক্ত সন্তানদের চিকিৎসা ব্যবস্থা করার অনুরোধও জানিয়েছেন বক্তারা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। দুদকে দায়ের করা মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ KM ইমরুল কায়েসের আদালতে আত্মসমর্পণ করে আবুল কালাম আজাদ জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়, পরে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে 5 অক্টোবর একই আদালতে আবুল কালাম আজাদ জামিনের জন্য আবেদন করেন, কিন্তু সেদিন বিচারক অন্য মামলা নিয়ে ব্যস্ত থাকায় তাকে অন্য কোনো দিন আসতে বলেন। 30 সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েসের আদালতে এই চার্জশিট দাখিল করেন মামলা তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে একই সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি করেন। অভিযোগ থেকে জানা যায়, SK সিনহা তার নিজ নামে এর আগে রাজুক থেকে উত্তরা আবাসিক এলাকায় একটি প্লট বরাদ্দ পান। পরে তিনি অসৎ উদ্দেশ্যে নিজ ক্ষমতার অপব্যবহার করে অবৈধ প্রভাব বিস্তারের মাধ্যমে প্রতারণায় আশ্রয় নিয়ে তার ভাই নরেন্দ্র কুমার সিনহার নামে রাজুক পূর্বাচল প্রকল্পে প্লটের জন্য আবেদন করেন এবং তিনি আরও 3 কাঠার একটি প্লট বরাদ্দ পান। ক্ষমতার প্রভাব খাটিয়ে ওই 3 কাঠার প্লটটি 5 কাঠার প্লটে উন্নীত করান। পূর্বাচল থেকে প্লট স্থানান্তর করে উত্তরার সেক্টর 4-এ প্লটটি রাজুক থেকে অনুমোদন করানোর অভিযোগ করেছে দুদক। পরে ওই প্লটে 9 তলা ভবন নির্মাণ করেন তিনি। 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো 12 জনের মৃত্যু হয়েছে। এর আগে গত 17 মার্চ 11 জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সে হিসেবে 6 মাসেরও বেশি সময় পর করোনায় সর্বনিম্ন মৃত্যু দেখল দেশ। গত 24 ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে 663 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। একদিনে 22,321টি নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার 2.97%। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলেন 15,60,818 জন এবং এদের মধ্যে মারা গেছেন 27,647 জন। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে টিকা কার্যক্রমে অনেকটাই অগ্রগতি হয়েছে, তবে এক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
এশিয়ার 8 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 7 নম্বরে। অন্যদিকে ভুটান ও মালদ্বীপে 60% মানুষকে টিকার দ্বিতীয় ডোজ দেয়া হয়ে গেছে। সবথেকে এগিয়ে রয়েছে ভারত। বাংলাদেশ মহামারীর লাগাম টানতে মাসে প্রায় 2 কোটি মানুষকে টিকা দিতে পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গেল 2 মাসে করোনা প্রতিরোধক টিকা কার্যক্রমে ভালো অগ্রগতি হয়েছে, তবে বাংলাদেশ এক্ষেত্রে এখনো বেশ পিছিয়ে। দক্ষিণ এশিয়ার 8টি দেশের মধ্যে লাল সবুজের অবস্থান এখন 7 নম্বরে। বৃহস্পতিবার প্রকাশিত বিশ্বব্যাংকের মোড়ক পরিবর্তন, ডিজিটাইজেশন ও সেবা নির্ভর উন্নয়ন প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। গেল সেপ্টেম্বর মাস পর্যন্ত হিসেবে বাংলাদেশের প্রতি 100 জনের মধ্যে 14 জন কমপক্ষে 1 ডোজ টিকা পেয়েছে। এশিয়ার 8 দেশের মধ্যে আফগানিস্তান ছাড়া টিকাদানে বাংলাদেশ থেকে এগিয়ে রয়েছে সবাই। ভুটান ও মালদ্বীপের 60% মানুষকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়ে গেছে। ভারতের দ্বিতীয় ডোজ দেওয়া হয়ে গেছে প্রায় 15% মানুষকে। পাকিস্তানের 0.19%, নেপালের 0.33%, শ্রীলঙ্কায় দেওয়া হয়েছে 1.63%। এর আগে উন্নয়নশীল বিশ্বে টিকাদান পর্যবেক্ষণে IMF, বিশ্বব্যাংক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্ব বাণিজ্য সংস্থার সমন্বয়ে গঠিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশকে এ বছরের মধ্যে 40% মানুষকে টিকাদান শেষ করতে দিনে 0.49% হারে টিকা দিতে হবে। এক্ষেত্রে মাসে প্রায় 2 কোটি মানুষকে টিকা দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। মাসুদ রানা, নিউজ 24। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, শীঘ্রই দেশে টিকার উৎপাদন শুরু হবে। প্রয়োজন মিটিয়ে টিকা রপ্তানির পরিকল্পনার কথাও জানান তিনি। এছাড়া টিকা প্রয়োগের সক্ষমতার আগের চেয়ে এখন অনেক বাড়ানো হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। প্রায় 3.5 কোটি লোকরে আমরা প্রায় প্রথম ডোজ দিয়েছি এবং প্রায় 2 কোটি লোকরে আমরা দ্বিতীয় ডোজ দিতে সক্ষম হয়েছি। আজকে আমরা অনেক দেশের থেকে টিকার বিষয়েও অনেক এগিয়ে আছি, যার ফলে আজকে দেখেন 2.8% নেমেছে। করোনা ইজ বিং ফেজড আউট। When it is below 5%, then automatically it is said that in the international standard that corona will be automatically phasing out. So now Bangladesh has reached that position where corona will be gradually phasing out. এদিকে আগামী 17 অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস পরীক্ষা শুরুর অনুমোদন দিয়েছে একাডেমিক কাউন্সিল। বিকেলে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের NID দিতে ক্যাম্পাসে চলছে নির্বাচন কমিশনের বিশেষ ক্যাম্পেইন। আজ থেকে আনুষ্ঠানিকভাবে TSC-তে অস্থায়ী কেন্দ্র করে এই কার্যক্রম শুরু হয়েছে, চলবে 14 অক্টোবর পর্যন্ত। ফলে এখন সহজেই নিবন্ধন করছে শিক্ষার্থীরা। ঢাবি উপাচার্য জানান, স্বাস্থ্যবিধি সংক্রান্ত গাইডলাইন সবাই মেনে চললে যে কোনো কার্যক্রম ভালোভাবে চালানো যাবে। এটা আসলে খুবই আনন্দের যে এত কষ্ট করাচ্ছে এখানে বিশ্ববিদ্যালয়ে। আমি তো আসি, তো আমি প্রতিদিন আসি বিশ্ববিদ্যালয়ে, তাছাড়া আমার হল এখানে। তো অল্প সময়ে এসে কাজগুলো করা আসলে খুবই দ্রুত হবে বলে আশা করেছি। ভার্সিটি বলছে যে একটু তাড়াতাড়ি পাওয়া যাবে, সো সবকিছু মিলায় তো আলহামদুলিল্লাহ ভালো। ভ্যাকসিনেশন পাওয়ার জন্য আসলে এত তাড়াহুড়া করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে টার্গেট করে তাদেরকে বিবেচনায় রেখে বিশেষ ব্যবস্থাপনায় তাদেরকে জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। আমরা বলছি যে অনেকগুলো শর্ত আছে যেগুলো একজন শিক্ষার্থী পূরণ করতে পারে না। তিনি বলছেন একেবারেই সেগুলো আমরা রাখবো না, বিশেষভাবে আমরা একটা ফর্ম তৈরি করব, সেটি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোকে কক্সবাজারের সাথে সংযুক্ত করতে সৈয়দপুর কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালু করল বাংলাদেশ বিমান। তবে শুধু অভ্যন্তরীণ যোগাযোগই নয়, পার্শ্ববর্তী নেপাল, ভুটান ও ভারতের সাথেও কানেক্টিভিটি বাড়াতে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। আর আগামী বছর ডিসেম্বরের মধ্যে সৈয়দপুর থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণেরও প্রত্যাশা রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের। সৈয়দপুর ঘুরে এসে কামাল হোসেনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। সৈয়দপুর বিমানবন্দর, এই বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করতে কাজ করছে সরকার। পাশাপাশি এই উত্তরবঙ্গের জেলাগুলোকে পর্যটন নগরী কক্সবাজারের সাথে সংযুক্ত করতে সৈয়দপুর কক্সবাজার রুটে ফ্লাইট চালু করল বাংলাদেশ বিমান।
বৃহস্পতিবার বিমান প্রতিমন্ত্রী, রেলমন্ত্রী, স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টদের নিয়ে এই রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উদ্বোধনী অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী বলেন, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা গেলে পার্শ্ববর্তী নেপাল, ভুটান ও ভারতের উত্তর প্রদেশের সাথেও যোগাযোগ বাড়বে। এই সৈয়দপুর সহ এই বৃহত্তর এলাকায় রংপুর বিভাগ পুরাটাই এইসব মানুষ যাতে পর্যটন সমৃদ্ধ স্থান কক্সবাজার সরাসরি যেতে পারেন, এই জন্য এই সুযোগ সুবিধার দ্বার প্রবাহিত করার ক্ষেত্রে আমরা বিমান চালু করেছি। আপনাদের যত ডিমান্ড, আপনারা যদি বলেন সেই পরিমাণ প্যাসেঞ্জার হয়, আমরা প্রয়োজনে ডেইলি একটা করে ফ্লাইট পরিচালনা করব। আনুষ্ঠানিক বক্তব্যে রেলমন্ত্রী রেলের ক্রমাগত লোকসান ও জমি দখল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তবে প্রত্যাশা করেন আগামী বছর ডিসেম্বরের মধ্যে সৈয়দপুর কক্সবাজার রুটে রেল লাইনও নির্মাণ হবে। যে 10টি অগ্রাধিকার প্রকল্প, তার অন্যতম হলো চিটাগং থেকে 2000 থেকে কক্সবাজার রেলপথ। আগামী বছর ডিসেম্বর নাগাদ আমরা রেলে এই সৈয়দপুরকে কক্সবাজারের সঙ্গে সংযোগ আমরা দিতে পারবো। শুধু বিমান নয়, রেলে করে এই অঞ্চলের মানুষ যাতে সরাসরি কক্সবাজারের সঙ্গে যুক্ত হতে পারে, ঘুমায় যেতে পারে। সৈয়দপুর থেকে দুপুরে কক্সবাজারের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি রওনা হয়। এর আগে এই রুটে ফ্লাইট চালু করে ইউএস বাংলা। নতুন এই রুটটি জনপ্রিয় করে তুলতে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে নানা রকম উদ্যোগ নেওয়া হয়েছে। রংপুর সহ এর আশপাশের জেলাগুলো থেকে যাত্রীদের এয়ারপোর্টে নিয়ে আসতে এরই মধ্যে চালু করা হচ্ছে আলাদা পরিবহন ব্যবস্থা। যাত্রীদের কাছ থেকে সাড়া পেলে খুব শিগগির এই রুটে আরও ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিমান। লাকমিনা জেসমিন শোভা, নিউজ 24, সৈয়দপুর বিমানবন্দর, সৈয়দপুর। ডিজিটাল মাইক্রোফিন্যান্সিং এর নামে অবৈধ সুদের ব্যবসা পরিচালনাকারী প্রতারক চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। অনলাইন অ্যাপসের মাধ্যমে খুব সহজে লোন দিয়ে সাধারণ মানুষকে সর্বশান্ত করাই ছিল এই চক্রের কাজ। লোনের বিনিময়ে মাত্রাতিরিক্ত সুদ গ্রহণের অভিযোগে রাজধানী ধানমন্ডি থানায় এক মামলার পর বিষয়টি নিয়ে অভিযানে নামে ডিবি। এ সময় অনলাইন অ্যাপ র্যাপিড ক্যাশ, আমার ক্যাশ সহ মোট 6টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার প্রমাণ পাওয়া যায়। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। টাকা পর্যন্ত লোন নিতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে অনলাইনে খুব সহজে লোন পাওয়ার এমন বিজ্ঞাপন ভুরি ভুরি। করোনা মহামারীর মধ্যে বেকার হওয়া কিংবা নিম্ন আয়ের মানুষের অনেকেই গ্রহণ করেন এই অফার। কিন্তু অভিযোগ উঠেছে চটকদার বিজ্ঞাপনে যেমন সহজ লোনের কথা বলা হয়, আসলে তা সহজ নয়। এই চক্রের ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হয়েছেন অনেকে। সম্প্রতি অ্যাপসের মাধ্যমে লোন দিয়ে মাত্রাতিরিক্ত সুদ আদায় সহ নানা অভিযোগে এ ধরনের 6টি প্রতিষ্ঠানে অভিযান চালায় ডিবি। প্রতারণার দায়ে প্রতিষ্ঠানগুলো থেকে 5 জনকে গ্রেপ্তার করে তারা। এ সময় তাদের কাছ থেকে একটি এলিয়ন গাড়ি, 9টি মোবাইল ফোন, 9টি সিম কার্ড, 4টি ল্যাপটপ ও 4টি বিভিন্ন ব্যাংকের চেক জব্দ করা হয়। এখন যেহেতু একটি মামলা হয়েছে, ঠিক কতদিন ধরে সেটা আমরা জেনে যাব, যারা অপরাধী আমাদের হাতে আছে এবং ঠিক কতজন গেছে তাদের অ্যাপস এই কটি, এছাড়া আরো আছে কিনা সেটাও আমরা দেখছি। জানান এসব প্রতিষ্ঠান পরিচালিত করছে বিদেশি নাগরিকরা। তাদের সহযোগী হিসেবে কাজ করে বাংলাদেশে একটি চক্র। প্রাথমিকভাবে র্যাপিড ক্যাশ, আমার ক্যাশ, ক্যাশম্যান সহ 6টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মিলেছে। কিন্তু এর বাইরেও আরো এমন প্রতিষ্ঠান রয়েছে। তারা মাত্রা অতিরিক্ত সুদের কারবার করে এবং অ্যাপসগুলি মূলত চায়না থেকে পরিচালিত এবং এই সার্ভারও চায়নাতে অবস্থিত। কিছু চাইনিজ নাগরিক বাংলাদেশের সহায়তায় এই অ্যাপসগুলির মাধ্যমে তারা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে জানান এসব প্রতিষ্ঠান 3 থেকে 7 দিনের জন্য লোন দিয়ে মাত্রাতিরিক্ত সুদ আদায় করে থাকে। যেমন গ্রাহক 3000 টাকার জন্য আবেদন করলে প্রসেসিং ফি বাবদ 810 টাকা কেটে রাখা হয়। 1 সপ্তাহ শেষ হলে গ্রাহককে পরিশোধ করতে হয় 3018 টাকা। আবার নির্ধারিত সময় টাকা পরিশোধ করতে না পারলে প্রতিদিন হিসেবে উচ্চ হারে সুদ দিতে হয়। এভাবেই সর্বশান্ত হন গ্রাহকরা। ভয়ঙ্কর বিষয়। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। তথ্যমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ বলেছেন, ক্লিন ফিট বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরে আসবে না সরকার। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্যমন্ত্রী একথা জানান। তার ভিত্তিতে কাজ করার চেষ্টা করছি, এখনো পর্যন্ত সেভাবেই করার চেষ্টা করেছি। সেটাই আমার কাজ, ন্যায় এবং ন্যায্যতার ভিত্তিতে কাজটা করা এবং নিয়ম নীতি প্রতিষ্ঠা করা। কারণ দীর্ঘদিন ধরে নিয়ম নীতিহীনভাবে আমরা এভাবে এই মাধ্যমটা চলতে পারে না।
বাংলাদেশ বিরোধী অপতৎপরতার অভিযোগে তাসনিম খলিলের বিরুদ্ধে সুইডেনের রাজধানী স্টকহোমে মামলা করেছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। মামলার অভিযোগে বলা হয়েছে তাসনিম খলিল বাংলাদেশ বিরোধী অপতৎপরতায় লিপ্ত। সুইডেনে বসে বাংলাদেশ সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তার নেত্র নিউজ নামে অনলাইন পোর্টাল, ফেসবুক, ইউটিউব চ্যানেল, টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অপপ্রচার অব্যাহত রেখেছে। তাদের পেছনে ৭১-এর পরাজিত শক্তি ও তাদের দোসররা। মামলার বাদী নজরুল ইসলাম বলেছেন, এ ধরনের অপপ্রচার চলতে দেয়া যায় না, সেজন্যই এই আইনি ব্যবস্থা। দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে আগামী ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত টানা ৪ দিন বন্ধ থাকবে দুদেশের আমদানি রপ্তানি বাণিজ্য। তবে এই ছুটিতে বেনাপোল কাস্টমস হাউস এবং বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্ট যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বেনাপোল বন্দর কর্তৃপক্ষ। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ভাড়া গ্রহণ পদ্ধতি চালু করল গাড়ি ও সিএনজি সেবা প্রদানকারী দেশীয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ওভাই। বিকাশ ও ভিসা কার্ড ব্যবহার করে ভাড়া দিতে পারবেন ব্যবহারকারীরা। এর ফলে ক্যাশ এবং ভাঙতি টাকার ঝামেলা ছাড়াই রাইডের ভাড়া প্রদান করা আরও সহজ, দ্রুত এবং নিরাপদ হবে। এছাড়াও ওভাই রাইড নেয়া বিকাশ গ্রাহকরা পাবেন নিরাপত্তার পাশাপাশি ডিসকাউন্টও। ওভাই চালকেরা গ্রাহকদের নতুন বিকাশ অ্যাকাউন্ট খুলে ডিজিটাল পেমেন্ট করতেও উদ্বুদ্ধ করবেন। সেবার পদ্ধতিতে ডিজিটাল করে সবার জন্য আরও বেশি নিরাপদ, দ্রুত, সহজ করার মাধ্যমে রাইড শেয়ারিং সেবাকে নতুন যুগের পথে এগিয়ে নেয় ওভাইয়ের লক্ষ্য। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ২০২১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতে নিলেন তানজানিয়ার ঔপন্যাসিক আব্দুল রাজাক গুরনা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় এই পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি, যার দরদি ভাষার দ্ব্যর্থহীন লেখায় ফুটে উঠেছে ঔপনিবেশিকতার দুর্দশা আর শরণার্থীর কষ্টের গল্প। ২০২০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতে নেন মার্কিন কবি লুইস ক্লার্ক। এর আগে সোমবার চিকিৎসা বিজ্ঞানী এবং মঙ্গলবার পদার্থবিজ্ঞানী বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সাহিত্যে, শুক্রবার শান্তিতে এবং আগামী সোমবার অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। মুখ্যমন্ত্রী হিসেবে আগেই শপথ নিয়েছিলেন মমতা ব্যানার্জি। এবার ভবানীপুর উপনির্বাচনে বিপুল ভোটে জয়ের পর শপথ নিলেন বিধায়কের। বৃহস্পতিবার বিধানসভায় মমতা ব্যানার্জিকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকর। মুর্শিদাবাদের জঙ্গিপুর ও শমশেরগঞ্জের নবনির্বাচিত বিধায়কদেরও শপথ বাক্য পাঠ করা হয় এ সময়। এদিকে মমতার শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপির কোনো বিধায়কই উপস্থিত ছিলেন না। শপথ গ্রহণের পর বিধানসভায় স্পিকারের কক্ষে রাজ্যপালের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়। সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে আর কিছুক্ষণ পরেই বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে মালদ্বীপ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুল ইসলাম। মাহফুজ, আজকের দিনের প্রথম খেলায় কিন্তু ভারত শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করেছে। আর যদি বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে জয় পায়, তাহলে ফাইনালে বাংলাদেশের জায়গা আসলে কতটুকু পাকাপোক্ত হবে বলে আপনার মনে হচ্ছে? নিঃসন্দেহে যেটি বলছিলেন অর্থী, যে আজকে ভারত শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করার ফলে টুর্নামেন্টের যে লিগ টেবিল, সেই টেবিলের জায়গাটি কিন্তু থেকে সমীকরণ একেবারে বদলে গেল। সেখানে কিন্তু আজকে যদি বাংলাদেশ জয় নিয়ে ফিরতে পারে, ফাইনালের পথে কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। যদিও ভারতের আরো দুটি ম্যাচ রয়েছে এবং নেপালেরও আরো দুটি ম্যাচ রয়েছে। শ্রীলঙ্কা 3টি ম্যাচ খেলে ফেলেছে, বলা যায় শ্রীলঙ্কা টুর্নামেন্ট থেকে আউট। এবং আজকে কিন্তু মালদ্বীপের ডু অর ডাই ম্যাচ, সমীকরণটা মালদ্বীপের জন্য অনেক বেশি কঠিন হয়ে গেল। তো আসলে বাংলাদেশের আজকের এই ম্যাচটাকে ঘিরে যেটি বলছিলাম, আমি আগেও প্রতিবেদনে বলেছি যে অনেক বেশি উত্তেজনা বিরাজ করছে এখানে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। টিকিট নিয়ে একটি সংকটের জায়গা ছিল,
সেই সঙ্গে আজকে কিন্তু মালদ্বীপে হলিডে এবং মালদ্বীপের খেলাটি কিন্তু আজকে, তো স্টেডিয়ামে কিন্তু মালদ্বীপ হোম ক্রাউডের পুরোপুরি কাজে লাগাবে এবং একই সঙ্গে কিন্তু বাংলাদেশ একটি মানে যেই তাদের শৈল্পিক ফুটবল গেল 2 ম্যাচ উপহার দিয়েছে তার ধারাবাহিকতা বজায় জয় নিয়ে মাঠ থাকছে। সেটা আমরা যতটুকু জানতে পেরেছি যে থেকে কার্ড জটিলতায় কিন্তু আগেই বিশ্বনাথ এবং ইয়াসিন খেলবেন না, ফাহাদের ইনজুরি আছে, বাকি সবাই আছেন ফিট। একটি শক্তিশালী স্কোয়াড নিয়ে অস্কার ব্রুজন মাঠে নামবেন এবং মালদ্বীপ কিন্তু অনেকটা সমীহ করছে, অনেকটা গুরুত্ব সহকারে নিচ্ছে বাংলাদেশকে। এই মুহূর্তে মালদ্বীপ থেকে ছিল আমার কাছে অর্থ। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে সহকর্মী মাহফুজুল ইসলাম যুক্ত হয়েছিলেন মালদ্বীপের মালে থেকে। টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার পরিচালক পর্ষদের প্রথম বৈঠকে 25 পরিচালক নাজমুল হাসান পাপনকে বেছে নেন বিসিবি প্রেসিডেন্ট হিসেবে। নির্বাচিত হয়ে পাপন দিয়েছেন বিসিবির গঠনতন্ত্র পরিবর্তনের আভাস। পাশাপাশি দেশব্যাপী মাঠ সংকট দূরীকরণ এবং ক্রিকেট একাডেমি গঠনে দিয়েছেন প্রতিশ্রুতি। পার্থ বণিকের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিসিবি নির্বাচনের এই স্লোগান বৃথা যায়নি। টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে নাজমুল হাসান পাপন প্রমাণ করলেন বিসিবিতে তার অপরিহার্যতা। বৃহস্পতিবার ছিল নতুন পরিচালক পর্ষদের প্রথম বৈঠক, যেখানে 25 পরিচালক সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনই রাখলেন তাদের আস্থা। দায়িত্ব নিয়েই বোর্ড সভাপতি জানিয়ে দিলেন তার প্রথম অ্যাসাইনমেন্ট, পাল্টাতে হবে বিসিবির গঠনতন্ত্র। এতগুলা ক্লাব এখানে আমাদের পার্টিসিপেট করে, অথচ ক্লাবগুলোর ভোট নাই। আর এমন সব ভোটারের নাম দেখি ক্রিকেটের সাথে যাদের কোনো তারা ভোটার কাউন্সিলর দিচ্ছে, যাদের সাথে ক্রিকেটের কোনো সম্পর্কই নেই। আমি অন্তত এই 8-9 বছরে কোনো দিন তাদের কোনো রোল ক্রিকেটে আছে বলে দেখিনি। জাস্ট আপনাদের এক্সাম্পল হিসেবে বলছি। আমি মনে করি এখানে একটা পরিবর্তন আসা দরকার। ক্রিকেটের উন্নয়নে প্রথমে যেটা দরকার তা হলো মাঠ। দেশব্যাপী এটার সংকট থাকলেও বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায় বিসিবি। তাই যত দ্রুত সম্ভব শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাজ শেষ করতে চায় বোর্ড। আমরা যে বিশ্বকাপে যে পার্টিসিপেশনের কথা বলেছি ওখানে কিন্তু এটা দেখানো আছে, কারণ ওখানে 6টা স্টেডিয়াম আপনার লাগবেই মিনিমাম 6টা, আর T20-তে তো আরও বেশি, অ্যান্ড ODI তো সম্ভবই না, 3 দেশ মিলে করতে হচ্ছে আমাদের আর কি। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, এটা ইজ আ মাস্ট যদি আমরা এখানে বিশ্বকাপের খেলা চাই। পার্থ বণিক, নিউজ 24, ঢাকা। ফার্স্ট টপ প্রায়োরিটি। চোট যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের। হাঁটুর চোট থেকে সুস্থ হয়ে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে গিয়েছিলেন তিনি, কিন্তু সেখানে নতুন করে চোটে পড়েছেন এই ক্রিকেটার। বুধবার পায়রাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে কাঠমান্ডু কিংস 11-এর বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। সেই ম্যাচেই বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান। ইনজুরির কারণে ইপিএল ছেড়ে দেশে ফিরেছেন তিনি। সন্ধ্যার সংবাদ শেষ করব সাংস্কৃতিক অঙ্গনের খবর জানিয়ে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে 12 দিন ব্যাপী গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসব। প্রতিদিন জাতীয় নাট্যশালা ও সঙ্গীত আবৃত্তি নৃত্যকলা মিলনায়তনে দর্শকদের জন্য পরিবেশন করা হয় দেশের নাম করা সাংস্কৃতিক সংগঠনগুলোর পরিবেশনা। আর সেই ধারাবাহিকতায় সরস্বতী পরিবেশন করেছেন তাদের মুক্তিযুদ্ধ বিষয়ক আবৃত্তি প্রযোজনা সবুজ করুণ ডাঙায়। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল সারা দেশের সাংস্কৃতিক কেন্দ্রগুলো। অনলাইনে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করলেও তা ছিল হাতে গোনা। তবে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবারও সংস্কৃতি কর্মীদের পদচারণায় মুখরিত বাংলাদেশ শিল্পকলা একাডেমি। গত 1 অক্টোবর থেকে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসব। প্রতিদিন বিভিন্ন নাট্যদলের পরিবেশনার পাশাপাশি থাকছে গান, নাচ ও আবৃত্তি। এদিকে এক মজার ঘটনা ঘটে গেল। 6 অক্টোবর বাংলাদেশের নামকরা আবৃত্তি সংগঠন সরস্বতী পরিবেশন করে মুক্তিযুদ্ধ বিষয়ক আবৃত্তি প্রযোজনা সবুজ করুণ ডাঙায়। তা হয়তো মরবো, কিন্তু নাবিক না হয়েও আপনার দাদা বিছানায় শুয়ে মরেছেন। মীর মাসরুজ্জামান রনির গ্রন্থনা ও নির্দেশনায় এই আবৃত্তি প্রযোজনায় উঠে আসে মুক্তিযুদ্ধ, সেই সাথে স্বাধীনতা বিরোধী দোসরদের কথা।
আমরা এটা বলার চেষ্টা করেছি যে দেশ এত মানুষের রক্তের বিনিময়ে অর্জিত, এই দেশকে অবহেলা করা, অবজ্ঞা করা, ঘৃণা করা, এই দেশ ছেড়ে যাওয়ার মধ্যে কোনো কৃতিত্ব দেখানোর সুযোগ নেই। দেশকে সবার ভালোবাসতে হবে, দেশটাকে গড়ে তুলতে হবে। অনেকদিন পর সরস্বতীর এমন পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। অনলাইনের মাধ্যমে আমরা সেই প্রক্রিয়াতে থেকেছি, জীবিত থাকবার চেষ্টা করেছি, নিজেদের জীবন্ত প্রকাশ ঘটানোর চেষ্টা করেছি, কিন্তু মঞ্চে আমাদের যাবার যে আনন্দ, সেই আনন্দটা আসলে এই উৎসবের মধ্য দিয়ে আমরা পাচ্ছি। 12 দিন ব্যাপী আয়োজিত এই সাংস্কৃতিক উৎসবের পর্দা নামবে আগামী 12ই অক্টোবর। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। আর এই ছিল এখনকার আয়োজন। আরো খবর ও তার বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv তে। সাথে থাকে সবাইকে ধন্যবাদ।